আগামীতে ভবিষ্যতে কেউ যদি পূর্বের রাজনীতি করতে চায় তাহলে সে কিন্তু আর টিকে থাকতে পারবে না, সেটা বিএনপি হোক জামাত হোক। এইটা একটা বড় নতুনত্ব, এটা একটা বড় নতুনত্ব। আমি শেষ লাইন বলে শেষ করবো, আগামী নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যেটা বলছিল, একটা পয়েন্ট অ্যাড করতে চাই, এটা আমরা কেউ ভয়ে না কি কারণে উচ্চারণ করতে চাই না, ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই। কিছু মানুষ অথবা মেশিন অথবা বট যেভাবেই বলেন, সেইটাকে কাউন্ট করে একটা ন্যাশনাল টেলিভিশন আপনি প্রশ্ন করেন, তাহলে আমি বলতে বাধ্য হব আমার সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন বিএনপির নেতাকর্মীরা, বট না, আমার জেলার ছাত্রদল যুবদল আমি চিনি, আমার পিতা দাদা মা তুলে গালি গালাজ মানে হত্যার হুমকি সেগুলো দেওয়া হয়। এইগুলো তো আলোচনার বিষয় না। বাহিনী তৃণমূল কি বলছে না বলছে এগুলো আলোচনার বিষয়। এই কারণে বলি কেন যে বিষয়টা হচ্ছে কি, আমাদের রাজনীতিতে যে সহনশীলতা থাকবার কথা 5 আগস্টের পরে, সেটি কি আসলে অ্যাবসলিউটলি নট, প্রশ্নই ওঠে না, সেটা হয় নাই এবং সেটা হওয়ার কোনো সুযোগ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মানে ঐক্যটাই তো নাই আপনার, আপনি তো ঐক্য বিনষ্ট করেছেন। ঐক্য বিনষ্টের কারণ হিসেবে আপনি কি মনে করেন একটু বলুন? ঐক্য বিনষ্টের কারণ হিসাবে আমি প্রথমত যেটা বলবো, এটার জন্য বিএনপি এবং জামাত দুইটা দল দায়ী। এই দুইটা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল। তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটার প্রয়োজনীয়তা ছিল, যে আমরা দীর্ঘদিন ধরে একসাথে 4 দলীয় জোট, তারপরে 18 দলীয় জোট, তারপরে 20 দলীয় জোট, পরবর্তীতে জোট বিলুপ্ত করা হলো, যুগপৎ আন্দোলন, যেটাই হোক, তাদের জায়গা থেকে যেই দায়িত্ব নিয়ে কার্যক্রম করার উচিত ছিল, তারা এক থাকলে আমরা সবাই এক থাকতাম। তারা দুটো দলের বড় নেতারা তো এক থাকতে পারলেন না, এবং সেই জায়গাটার থেকে আমাদের মধ্যে যে ঐক্যটা প্রয়োজন ছিল, সেই ঐক্যটা স্থাপন করতে তারা পারে নাই। আমরা তো ছোট দল, তো সেই জায়গার ঐক্যটা যখন ভেঙে গেল, তখন তো তৃণমূল তাদের মানে জায়গাগতভাবে আচরণে ফিরে যাবে, এটাই খুব স্বাভাবিক। আমরা পারতাম সবাই মিলে একসাথে একটা নির্বাচনে অংশগ্রহণ করে 5 বছর ক্ষমতায় থেকে এই হিন্দুস্তানি যে হেজিমনি আছে, আধিপত্যবাদ আগ্রাসনকে ধ্বংস করে দিতে আমরা পারতাম। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে, কিন্তু আমরা সেই জায়গায় যাই নাই। আপনি তাকে প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার জন্য কাজ হচ্ছে কিনা। আমি তো বিভিন্ন জায়গায় এরকম কার্যক্রম দেখতে পাচ্ছি। আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে জামাত নিচ্ছে কিনা। আমি তো দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে বিএনপির মিছিল থেকে জয় বাংলা স্লোগান উঠছে, নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি তো দেখতে পাচ্ছি যে জিয়াউর রহমানের স্ত্রী বানিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে, এই বক্তব্যও আমি দেখতে পাচ্ছি। এরা কারা? এরা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কোন জায়গা থেকে আসলো, আমরা তো জানি না। তো ঐক্য যেহেতু বিনষ্ট, আমরাই তো বাতাস দিচ্ছি যে তৃণমূলকে উত্তেজিত করানোর জন্য। তবে ওই যে পিআর পদ্ধতি বা গণভোট যেটাই বলেন না কেন, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করা বা পিছানো, এই জায়গাটার সাথে আমি একদমই একমত না। আমাদের জোটেরও কেউ একমত না, যদিও জোট বলাটা ঠিক না, আমাদের মধ্যে কোনো অফিসিয়াল জোট হয় নাই, যুগপৎ আন্দোলন চলছে এখন পর্যন্ত। আমরা সকলেই চাই ফেব্রুয়ারি যেই ডেট ঘোষণা করা হয়েছে সেখানে নির্বাচনটা হয়ে যায়। তার আগে কিছু দাবি দেওয়া আছে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনাকে স্মরণ করিয়ে দিতে, আপনি জিজ্ঞেস করলেন যে এই অবস্থা কেন, লক্ষ্য নাই কেন। এই অবস্থায় আসার পরেও জামাত থেকে তো দাওয়াত দেওয়া হয়েছিল বিএনপিকে, আসেন আমরা বসি, অন্তর্বর্তী সরকার 7 দিন সময় দিচ্ছে, আসেন বসি। বিএনপি উত্তরটা কি দিয়েছে? অ্যাজ আ জার্নালিস্ট আপনার মনে থাকা উচিত, যদি গভর্নমেন্ট করে আমরা যাবো, জামাতের দাওয়াতে যাব না। এটা কি অহংকার নয়? আই এম সরি টু সে দ্যাট দিস ইজ দ্য ইগোয়েস্টিক প্রবলেম অফ আওয়ার পলিটিশিয়ান। আমরা ইগো থেকে বের হতে পারছি না। আমরা বড় দল, আমরা ক্ষমতায় চলে গেছি, তারপরে আমরা সব নির্বাচন করব, পেশি শক্তি দিয়ে করব। আরেক ফ্যাসিজমের যাত্রা শুরু। আই এম সরি জনাব ইলিয়াস, বড় দল থাকবে না দেশে? না জনাব ইলিয়াস, কেন থাকবে না? বড় দল জনাব ইলিয়াস আপনি বলবেন, সাথে প্রশ্নযুক্ত করি একেবারেই বলি প্রশ্নটা। বিষয়টা হলো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনিও বলেছেন যে তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকারের মতো একটা সরকার করবে, কালারফুল সংসদ করবে। খুব সম্প্রতি জামাতের আমিরের পক্ষ থেকে একই কথাই বলা হচ্ছে যে সবাইকে তারা সম্মানিত করবে। এখন মুখে এবং বক্তব্যে বলা হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবেই সরকার পরিচালনা করব, কিন্তু নির্বাচনকে নিয়ে, গণভোটকে নিয়ে যে 2 দলের মধ্যে, 2 জোটের মধ্যে যে বিভাজন, এটিকে বাংলাদেশের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে বলে মনে হয়? ভালো কিছু বয়ে আনবে না, তবে একটি আশার ব্যাপার হচ্ছে ওই যে আপনি বললেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন জাতীয় সরকারের কথা।
রেইনবো নেশন, নানা কথা বলেছে। রাজনীতিবিদরা আগে যেভাবে চলেছে আগামী দিনের রাজনীতি সেভাবে চলবে না আমার ধারণা। কারণ এই যে বিশাল, এখন পর্যন্ত আমি সেই সম্ভাবনা দেখি না। আমি ব্যাপক সম্ভাবনা দিচ্ছি। আমি হতাশ হইনি। যাদেরকে ফার্মের মুরগি মনে করতাম তারা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জীবন দিয়েছে অকাতরে, কোনো জীবনের মায়া তারা দেখায়নি। আপনি কি দেখেন কিনা যে এখন এবারের অন্তপক্ষে এত বড় আন্দোলনের পরে, দীর্ঘ ফ্যাসিজমের পরে, আপনি কি প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে দলগুলোর মধ্যে নতুনত্ব দেখেছেন একজন সাংবাদিক হিসেবে? সিলেকশনের পরে আগের মতোই গন্ডগোল হচ্ছে, আগের মতোই সেই তো ধরে রাজনৈতিক সংস্কৃতি আমাদের একভাবে গড়ে উঠেছে, এর বাইরে সেটা পরিবর্তন আসেনি কোনো, আসতে একটু সময় লাগবে। যেমন বিএনপি অনেক তরুণকে নমিনেশন দিয়েছে এবং কত নতুন দিয়েছে, বোধহয় 81 না 82 জনকে দিয়েছে। এটা খারাপ না। যে আমার তো আগেই 300 প্রার্থী ঘোষণা করে দিয়েছে, আমার পিয়ার পদ্ধতিও যাচ্ছে। যাই হোক, সেই বিতর্কে আমি যাবো না। জামাত তো ঘরে ঘরে ক্যাম্পেইন শুরু করেছে, ভালো, তারা খুব সুসংগঠিত দল। এই প্রথম মনে হয় কোনো মানে সংসদ নির্বাচনে এমপি প্রার্থী ভোটার টু ভোটার যাচ্ছে। না, আগেও যেত, না আগে ভোটাররা কাজ করত, মানে এমপি প্রার্থীরা বাজারে যেত, মানে একটা বড় মিছিল করতো, বক্তব্য দিত। কিন্তু এটা তো ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় হয়, যে মানে প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার একটু নির্বাচনটা কঠিন হয়ে গেছে। কঠিন হয়ে গেছে কারণ এবং জামাতের প্রার্থী ঘরে ঘরে যাচ্ছে। আমি গ্রামে দেখেছি। হ্যাঁ, এটা খারাপ না, এটা কিন্তু ভালো দিক। আগে তো ধরুন আওয়ামী লীগের আমলে প্রতীক পেলেই তিনি এমপি হয়ে যেতেন, পুরো মানুষের কাছে যাওয়ার দরকার ছিল না। এত আগে থেকে প্রচারণা চালালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে নির্বাচনের ব্যয় ভার নিয়ে একটা কিন্তু বেরিয়ে ব্যয়ভার নাগরিক জীবনে আমি বলি কালকে সেটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে না? অনেক বেশি হয়ে যাচ্ছে। 4 মাস অনেক কিন্তু 4 মাস জামাত যদি 1 বছর আগে শুরু করে থাকে তাহলে একটা তো ব্যবহার হচ্ছেই না। আগে শুরু না করলে তো 3.5 লক্ষ বা 4 লক্ষ ভোটারের প্রতিজনের কাছে যেতে পারবে না। এই জন্যই আগে সেটা নৈতিকতার একটা বেরিয়ে না। এটা নৈতিকভাবে খুব খারাপ বলে আমি না। আপনি যদি টাকা খরচের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা স্টেক হোল্ডারের পক্ষ থেকে একটা 10 টাকা পার পারসন, 25 লাখ, হ্যাঁ, কিন্তু আপনি 1 বছর আগে থেকে শুরু করলে সেটাতে রাখতে পারবেন? পারবেন না। কেন? টাকা তো দিচ্ছে না কাউকে, কোনো কিছু খাওয়াচ্ছেও না, যে সকালে ভোট চাচ্ছে। নির্বাচনী ব্যয় বলতে কি তো খরচ হচ্ছে না? নির্বাচনী ব্যয় বলতে এর মধ্যে সবই আছে ইলিয়াস ভাই। মানে নির্বাচনী ব্যয় বলতে তার মধ্যে আপনার ওই যে ট্রান্সপোর্টেশনও আছে, সবই আছে। শুধুমাত্র যদি আপনি বলেন যে টাকা দেওয়াটা নির্বাচনী, ওটা টাকা দেওয়াটা নির্বাচনী কস্টিং এর মধ্যে পড়ে না, ওটা ঘুষ। এখন ফজরের নামাজ পড়ে জামাতের যিনি প্রার্থী, যে এলাকার সবাই কয়েকজন কর্মী নিয়ে, তার পক্ষ থেকেও করে অনেকে দেখছি। হ্যান্ড মাইক আছে না, হ্যান্ড মাইক দিয়ে প্রচারণা চালাচ্ছে অলরেডি, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে। একেবারে শেষ নির্বাচনী প্রশ্ন, আপনি একেবারে আমি শেষ করি এক লাইনে, আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। এটি যত দ্রুত সম্ভব, ফেব্রুয়ারি বলেছে। রাজনৈতিক নেতা তাদের কাছে আবেদন করতে চাই এটি যেন কোনোভাবে না পিছায়, কারণ দেশটাকে নির্বাচনী ট্রেন কিন্তু চলতে শুরু করেছে। বিশেষ করে বিএনপি এবং জামাত প্রার্থী ঘোষণার পরে ট্রেন কিন্তু চলতে শুরু করেছে। আমি একটি কথা বলছি প্লিজ। এই যে কালকে 2 জন প্রার্থী ঢাকায় ক্যাম্পেইন করেছে, ব্যাপক মিছিল। আমি ফার্মগেট এলাকায় দেখলাম অনেক সময় এগুলো বন্ধ ছিল, রাস্তাঘাটে। এগুলো জনজীবনে এই ভোগান্তি সৃষ্টি করা ঠিক না। রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য, মানুষকে ভোগান্তি দেওয়ার জন্য। এগুলো রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে। এবং শেষ কথা বলে শেষ করি, সুষ্ঠু নির্বাচন এবং অবাধ নির্বাচন যত দ্রুত সম্ভব, সেটি হলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জনাব রাশেদ প্রধান, যদি আশার বাণী কিছু শোনান যে আপনাদের বিতর্কের ফলে পুরনো ফেসিবাদী যে যারা আছে তারা ফিরে আসবে না, যদি আশাভাবে শোনান, সাথে যদি আগামী নির্বাচনে নতুনত্ব কিছু দেখতে পান কিনা? না, দেখুন, এই যে আগামীকাল আওয়ামী লীগের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তারা লকডাউন বলেছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের নিয়ে হিন্দুস্তানি মতো লক হয়ে আছে, আর যাদেরকে ফেলে গেছে তাদেরকে আগামীকাল উনি ডাউন করতে চান। এই মিলে হচ্ছে আগামীকাল একটা লকডাউন অনুষ্ঠান আছে। এর বাইরে আমি এটাকে খুব বড় করে দেখতে রাজি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রশ্নে বিএনপি জামাতের মধ্যে কোনো বিভেদ আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। এই একটা জায়গায় যতবার সামনে আসবে আমি বিশ্বাস করি ছাত্র জনতা না, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ভুলে যাবে কে ছাত্র দল, কে শিবির, কে বিএনপি, কে জামাত, সবাই আবার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি, এটা আমার কাছে ভালো লাগে। ভোটের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে বিভক্তি বিভেদ থাকতেই পারে, কিন্তু এই একটা প্রশ্নে আমরা সবাই একমত এবং এক আছি। এটা আমি আমার নিজের চোখে এখন পর্যন্ত দেখা
ভবিষ্যৎ বলতে পারি না। আর সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে আগামী নির্বাচনের নতুনত্ব। আগামী নির্বাচনের নতুনত্বের জায়গাটা তো আসছে, অনেক রকমের নতুনত্ব আসছে। প্রচারণার ধরন বদলে গেছে, যেটা আপনিও বলছিলেন, এবং আমার ভাই যেটা বলছিল যে আগামীতে ভবিষ্যতে কেউ যদি পূর্বের রাজনীতি করতে চায় তাহলে সে কিন্তু আর টিকে থাকতে পারবে না, সেটা বিএনপি হোক জামাত হোক। এইটা একটা বড় নতুনত্ব, এটা একটা বড় নতুনত্ব। আমি শেষ লাইন বলে শেষ করবো, আগামী নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যেটা বলছিল, একটা পয়েন্ট অ্যাড করতে চাই, এটা আমরা কেউ ভয়ে না কি কারণে উচ্চারণ করতে চাই না, ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই।